আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ভক্তদের জন্য সিজনের এই মোমেন্টটা চ্যাম্পিয়ন্স লিগের একেবারে লাস্ট স্টেজের এক্সাইটিং একের পর এক ম্যাচের। যেমন সেমিফাইনালের ফার্স্ট লেগে আজকে খেলা রয়েছে, রিয়াল মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই মাঠে নামছে এবং চ্যাম্পিয়ন্স লিগ সংক্রান্ত কয়েকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে যাই। চ্যাম্পিয়ন্স লিগে মাঠের ফুটবলের বাইরেও কিন্তু বেশ কয়েকটা ব্যাপার থাকে, যেমন ভাগ্যের ছোঁয়া থাকা লাগে, ভীষণ রকমের স্নায়ু চাপ, ভীষণ রকমের প্রেশার সিচুয়েশন, এগুলোতে নিজেকে মানিয়ে নেওয়া লাগে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি মেন্টাল জায়গা থেকে, অর্থাৎ ফিজিক্যাল খেলা হিসেবে পরিচিত ফুটবলের যে মেন্টাল বা মানসিক দিক থেকেও অনেক বড় রকমের একটা জায়গা আছে, সেটা আমরা চ্যাম্পিয়ন্স লিগে এমন টাইপের ম্যাচে বুঝতে পারি। এবং একটা কথা প্রায় বলা হয় যে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে, বড় স্টেজে ভালো করতে হলে একটা অভিজ্ঞতার দরকার হয়। চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত ওই দলগুলোরই ভালো খেলার সম্ভাবনা অনেক বেশি করে থাকে যে দলগুলো এর আগের সিজনগুলোতে লাগাতারভাবে ভালো করে এসেছে, যাদের চ্যাম্পিয়ন্স লিগ আলাদা রকমের একটা ট্রেডিশন আছে। যেমন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ী, 14টা ট্রফি জয়ী রিয়াল মাদ্রিদ এই জায়গা থেকে উজ্জ্বল একটা ব্যতিক্রম, এবং বায়ার্ন মিউনিখও কম যায় না। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে লিভারপুলের সঙ্গে একই ব্র্যাকেটে থেকে সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় যারা তৃতীয় নাম্বার স্থানে আছে, সে বায়ার্ন মিউনিখও চ্যাম্পিয়ন্স লিগের অ্যাপ্রোচটা একটু ভিন্নভাবে নেয়। এখানে অভিজ্ঞতার একটা দাম তাদের খেলার অ্যাপ্রোচেই দেখা যায়। হ্যাঁ, একেবারে ভিন্ন আরও একটা মত আছে, যেমন গত সিজনে ম্যানচেস্টার সিটি তাদের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ক্লেম করে। তবে ম্যান সিটির কাছে যে স্কোয়াড ছিল বা যে স্কোয়াড আছে, তাদের কোচ হিসেবে পেপ গার্দিওলার যে অভিজ্ঞতা, পেপ গার্দিওলার নিজের চ্যাম্পিয়ন্স লিগের যে এক্সপিরিয়েন্স, সকল কিছুকে যদি আপনি একসাথে করেন, তাহলে ম্যানচেস্টার সিটি এই জায়গা থেকে একটা ব্যতিক্রম হতে পারে। তবে আমি যেটা বোঝাতে যাচ্ছি, মোটা দাগে ওই দলগুলোই ভালো খেলে যারা আসলে চ্যাম্পিয়ন্স লিগে এর আগের বছরগুলোতে বছরের পর বছর আসলে বলা উচিত ভালো খেলে এসেছে। বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের মধ্যে এই এনকাউন্টারটা তাই একটা অভিজ্ঞতা লড়াই হতে যাচ্ছে। দিন শেষে এক্সপেরিয়েন্স দুটো দল, নিজেদের দিনে যারা বেটার ফুটবল খেলবে, দুই লেগ মিলিয়ে যারা আসলে একটা কনসিস্টেন্সি রাখবে, তারাই শেষ হাসিটা হাসবে। তবে আপনি যদি প্যারিস সেন্ট জার্মেই এবং বরুসিয়া ডর্টমুন্ডের দিকে তাকান, সেখানে অনভিজ্ঞতা দেখতে পারবেন তুলনামূলকভাবে, এবং সেখানে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন কিন্তু অপেক্ষা করছে, যেটার অ্যান্সার দুটো দলের যে কারোর মধ্যে থাকতে পারে। হ্যাঁ, বরুসিয়া ডর্টমুন্ড তুলনামূলক অভিজ্ঞ একটা দল, তারা 1997 সালে চ্যাম্পিয়ন্স লিগ সম্ভবত একবারই ক্লেম করেছে। তবে এই জিনিসটা ভুলে যাবেন না যে প্যারিস সেন্ট জার্মেই কিন্তু 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা খেলেছিল। তার চেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্স খুব ভালো করে আছে এমন একজন কোচ কিন্তু বর্তমানে প্যারিস সেন্ট জার্মেতে আছেন, লুইস এনরিকে। 2015 সালে বার্সার জার্সিতে পসিবল সকল কিছুই জিতেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন। সেই লুইস এনরিকের ছোঁয়ায় প্যারিস সেন্ট জার্মের মধ্যে কিন্তু একটা বদল আমি একেবারে স্পষ্টত দেখতে পাচ্ছি। বিশেষ করে মেসি নেইমারের ওই এরাটাতে এই প্যারিস সেন্ট জার্মেইকে অনেক কাছ থেকে দেখেছি। মিডফিল্ডটা খুব একটা বেশি ভালো ছিল না, মিডফিল্ড নির্ভর খেলাটা এই দলটা খেলতো না, বলটা নিজের পায়ে রাখতে তারা পছন্দ করতো না। মেসি নেইমারের মতো প্লেয়ারের সাথে খেলার জন্য এই টাইপের ট্যাকটিক্সটা অনেক বেশি করে দরকার। তবে ওই সময়ের কোচ ক্রিস্টোফে গ্যালতিয়ার সেই টাইপের ট্যাকটিক্স হাতে নেননি। তবে লুইস এনরিকের অধীনে আসার পরেই একই মিডফিল্ডার, যেমন এই একই ভিতিনা একেবারে ভিন্ন রকমের একটা ফর্মে আছেন, একই ফ্যাবিয়ান রুইসকে একটু অন্যরকম মনে হচ্ছে। আর এই মিডফিল্ডটা প্যারিস সেন্ট জার্মের এই একই মিডফিল্ড এখন এই দলটার অন্যতম বড় একটা শক্তির জায়গা হয়ে উঠছে, যেটা আমরা বার্সার বিপক্ষে এনকাউন্টারও দেখেছি। হ্যাঁ, এখানে প্যারিস সেন্ট জার্মের এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে, তবে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা অভিজ্ঞতা এবং লুইস এনরিকের প্রজ্ঞা সবকিছু মিলিয়ে প্যারিস সেন্ট জার্মে এবার অঘটনটা ঘটিয়ে ফেলতে পারে, অন্তত ফাইনাল স্টেজ পর্যন্ত নিজেদের একটা স্বপ্ন দেখতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি কোনো একটা দলকে নিয়ে অনেক কথাবার্তা বলতে গেলে আরও একটা দলকে একেবারে বাতিলের খাতায় কিন্তু ফেলে দিতে পারবেন না। যেমন বরুসিয়া ডর্টমুন্ড সম্পর্কে আলোচনা করতে চাই। ডর্টমুন্ডকে আমার কাছে খুবই আন্ডাররেটেড একটা দল হিসেবে মনে হয়। এ দলটার ডিফেন্সে অভিজ্ঞ ম্যাট হামেলস আছেন, এ দলটার মিডফিল্ডে স্যাভিটজিয়ার মতো প্লেয়ার আছেন, মিডফিল্ড টু ফাইনাল থার্ডে স্যানচো আদেমি, মার্কো রোয়েস, নিকোলাস ফুলক্রুগ, হুলিয়ান ব্রান্ডের মতো প্লেয়ার আছেন। আমার কাছে এ দলটাকে আরও একবার বলছি আন্ডাররেটেড একটা দল বলে মনে হয়। এ দলটা এবারে চ্যাম্পিয়ন্স লিগের আন্ডারডগ দল অলরেডি হয়েছে, সামনে আরও বড় কিছু করতে পারে। অল ইন অল চ্যাম্পিয়ন্স লিগের একেবারে ভিন্ন মাত্রার দুটো শেপের আমরা কিন্তু আসলে খেলা দেখব। এক জায়গায় আমরা দুটো এক্সপিরিয়েন্স দলের ব্যাটেল দেখব, অন্য একটা জায়গায় তুলনামূলক কম এক্সপিরিয়েন্সের তবে সম্ভাবনাময় দুটো দলের আরও একটা ব্যাটল দেখতে যাচ্ছি। আর এর জন্য চ্যাম্পিয়ন্স লিগ সত্যিকার অর্থে অনন্য একটা টুর্নামেন্ট। এখানে আপনি এত ভ্যারিয়েশন, ডিফারেন্ট ফর্মস অফ ফুটবল দেখবেন যে দিন শেষে মেনে নিতেই হবে যে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা সম্ভবত এটি।